একটা কথা আমার আজকে বিশেষ মনে পড়ছে। আমার অত্যন্ত প্রিয়জন এক মাস্টারমশাই, তিনি বলেছিলেন, যদি বাংলা মাধ্যমে পড়া ছেলেমেয়েরা ইংরেজিটা যদি মসৃণ ভাবে লিখতে পারে, বলতে পারে আর বুঝতে পারে, তাহলে তাদের রাজ্য স্তর তথা সর্বভারতীয় স্তরে যে কোনো পরীক্ষাতে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সেই কথাটি যিনি বলেছিলেন, তিনি আজকে আমাদের এই আলোচনায় বিশিষ্ট ইংরাজি ভাষা এবং সাহিত্যের শিক্ষক, কবি এবং বাচ্চাদের নিয়ে মন এবং মানসিকতা নিয়ে যিনি গবেষণা করে চলেছেন, শ্রদ্ধেয় রাহুল সেনগুপ্ত স্যার। স্যার, আপনাকে ধীরান একাডেমিতে স্বাগত। আমরা আজকে পেয়েছি রাহুল সেনগুপ্ত স্যারকে। আমরা তার কাছে যাব। স্যার, আপনার সেই কথাটা দিয়ে শুরু করলাম এবং আজকে আপনাকে পেলাম। ধীরান একাডেমি আজকে যে ভাবনাটা নিয়েছে যে কি করে আমরা বাংলা মাধ্যমে পড়া ছেলে মেয়েদের কাছে ইংরাজি পরীক্ষায় যেমন সে খুব সাবলীলভাবে লিখতে পারবে, মাধ্যমিকে নাম্বারটা সে ভালো তুলে আনতে পারবে, তার সঙ্গে আজকে রাজ্য স্তর এবং সর্বভারতীয় স্তরে তার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ইংরাজিটা কতটা জরুরি এবং সেটাকে প্রস্তুতিটা কিভাবে নেবে যদি বলেন। প্রথমত ইংরেজি বিষয়টা নিয়ে একটু অন্যরকম চিন্তা ভাবনা প্রয়োজন আছে বলে আমার মনে হয়। দেখুন, ইতিহাস, ভূগোল ইত্যাদি যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায়, চাকরি ব্যবস্থায় ইংরেজির ধারে কাছে বোধহয় কোনো বিষয় নেই। ইংরেজিতে সড়গড় হলে অনেক জায়গায় দরজা খুলে যাবে, আর ইংরেজিতে একটু আত্মবিশ্বাসের অভাব থাকলে অনেক জায়গায় যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু সুযোগ কমে আসে। এখন এ ব্যাপারে বর্তমান ছাত্রছাত্রীরা শুধু নয়, অভিভাবক অভিভাবিকারা, মাস্টারমশাই দিদিমণিরা, যারা এই শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তাদেরকে ইংরেজি নিয়ে একটু ভবিষ্যতের কথা ভেবে বোধহয় চলতে হবে। প্রথমত, ইংলিশ মিডিয়াম, এই যে চারদিকে ইংলিশ মিডিয়াম বাড়ছে কেন? এটার অনেকটাই কিন্তু একটা পারসেপশনের ভিত্তিতে, একটা প্রচলিত ধারণার ভিত্তিতে। যেমন একটা স্যার, চারপাশের লোকের ধারণা ইংলিশ মিডিয়ামে পড়লে ছেলেপুলে ইংরেজি জানে, ইংরেজি শুনলে বুঝতে পারে, অর্থাৎ ইংরেজির ভয় তাদের মধ্যে তেমন কাজ করে না, আর বাংলা মাধ্যমে সেটা হয়। এই জায়গাটা কিন্তু পরিসংখ্যানগত ভাবে পুরোপুরি সত্য নয়। আমরা যারা দীর্ঘদিন বাংলা মাধ্যম স্কুলে পড়িয়েছি, আমাদের হাতে বহু প্রজন্ম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাদের কিন্তু ইংরেজিতে তেমন অসুবিধা হচ্ছে না। এর কারণ হচ্ছে তারা ভিতটা নিয়ে ইংরেজিটা সত্যিকারের শেখার তাগিদ নিয়ে ইংরেজিটা শিখেছে। তাদের অভিভাবক অভিভাবিকারাও সেই দৃষ্টিকোণ থেকে ইংরেজিকে দেখেছেন। তাহলে সে এখানে বলি যে আজকের ঠিক সমস্যাটা কোথায় এবং এই সমস্যা থেকে উত্তরণ কোথায়? আমার প্রথম কথা হচ্ছে যে নম্বর পাওয়াটা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি সেই সাথে ভাবতে হবে ইংরেজিতে ভয়টা তার চলে যাচ্ছে কিনা। দুটো কথা শুনলে সে বুঝতে পারছে কিনা, বা অন্তত ভয়ে সে ছিটকে যাচ্ছে কিনা। ইংরেজিতে
সে নিজের মতো করে যেটুকুনি বলতে চাইছে বা লিখতে চাইছে সেটা প্রকাশ করতে পারছে কিনা। একটা জায়গার তফাৎ আছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের থেকে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজিটা সারা দিন ধরে শুনছে, একমাত্র বাংলা ক্লাসে হয়তো পুরোটা বাংলা বলা হচ্ছে, বাকি বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলে পুরোটা ইংরেজি বলা হচ্ছে না, আবার পুরোটা বাংলাও বলা হচ্ছে না। তবে হ্যাঁ, ইংরেজিটা বেশি শুনছে তারা, যার ফলে ইংরেজি সম্পর্কে তাদের মধ্যে ভয়টা তেমন কাজ করছে না। যদিও আমাদের অভিজ্ঞতা বলছে যে ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু ইংরেজিতে সব ক্ষেত্রে ঠিক সড়গড় সবাই হয় না, অনেকের মধ্যে যথেষ্ট ফাঁক চোখে পড়ে। তুলনায় বাংলা মাধ্যমের ছাত্ররা স্যার ইংরেজিটা যারা একটু বেশ ভিতটা মজবুত করে শেখে তারা কিন্তু ওদের থেকে এগিয়ে থাকে। তাহলে ওই ভিতটা যদি মজবুত করতে হয় তাহলে তাদের সেই অনুশীলনটা কিভাবে ভাবা যায়? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আসছি যে ধিলান একাডেমি ক্লাস 9-10 অর্থাৎ মাধ্যমিক স্তর নিয়ে কাজ করছে এবং প্রাক মাধ্যমিক স্তর নিয়েও ভাবছে। ঠিক আমরা ওই জায়গাটাতে আসতে চাইছি, ধিলান একাডেমি যে উদ্যোগের কথা ভাবছে সেই জায়গাতে আমরা কিভাবে এগোবো বা স্পোকেন ইংলিশ, এই যে স্পোকেন ইংলিশ কথাটা, এটা কিছুটা কিন্তু ফাঁক থাকে। কি অর্থে? স্পোকেন ইংলিশ মানে মুখ দিয়ে গড়গড় করে ইংরেজি বলতে পারছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে, ব্যাপারটা কিন্তু অত সোজা না। এই স্পোকেন ইংলিশের জায়গায় পৌঁছতে গেলে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের একটু অন্যভাবে এগোতে হয়। আমি একটু অন্যরকম উদাহরণ দিচ্ছি। ধরুন নিজের বাড়ির অন্ধকার সিঁড়ি দিয়ে আমি উঠছি, বেশ তত্তরিয়ে উঠে যাব, তত্তরিয়ে নামবো, কোনো আলো মোমবাতি ইত্যাদি দরকার পড়বে না। যখনই পরের বাড়িতে উঠতে যাব তখন একটু মেপে মেপে সিঁড়ি দিয়ে উঠতে হবে, দেয়াল ধরে ধরে উঠতে হবে, নামাটাও তাই। কিন্তু এই অভ্যাসটা যদি আমি প্রতিদিন করি, অর্থাৎ নিয়মিত করি, একটা সময় কিন্তু পরের বাড়ির অন্ধকার সিঁড়ি নিজের বাড়ির মতোই হয়ে যাবে। কিন্তু তফাৎটা কোথায়? ওই পা টিপে টিপে উঠতে এবং নামতে প্রথম দিকে শিখতে হবে। সেটা কোন সময় থেকে? এটা আমি বলবো পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী থেকেই শুরু হওয়া উচিত। বাংলা ভাষার নিজস্ব একটা গঠন রীতি আছে, আমি ভাত খাই, আর ইংরেজিতে আই ইট রাইস, অর্থাৎ বাংলা ভাষাটা হচ্ছে SOV ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ইংরেজি ভাষাটা SVO ল্যাঙ্গুয়েজ। আই ইট রাইসের দরকার নেই। যে ইংরেজি জানে না সে এই শব্দটাই জানে, আই লাভ ইউ, শব্দ নয় বাক্য। দেখুন, আই লাভ ইউ, যে ইংরেজি জানে না সেও জানে। অর্থাৎ বর্তমান ছাত্রছাত্রীরা তারা পরিস্থিতির কারণে, চারপাশের পরিবেশের কারণে বেশ কিছু ইংরেজি শব্দ কিন্তু বা শব্দ বা বাক্য বন্ধ, মানে একটা পুরোদস্তুর বাক্য তারা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলছে। অর্থাৎ তার চেনা পরিবেশ থেকে তারা যে শব্দগুলো এবং যে স্ট্রাকচার বা বাক্য গঠনগুলো শিখে ফেলেছে, বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের সেগুলোর ওপর নিজেদের তৈরি করতে হবে। সেটা এখানে আমি আরেকটা বলি, সেটা হচ্ছে যে কোনো ছেলে হয়তো ইংরেজিতে বলতে পারে কিন্তু মানে লেখার ক্ষেত্রে তার একটা সমস্যা হয়ে ওঠে।
তাহলে কি এমন একটা কোনো মানে ওই আমরা বের করতে পারি যেটা হচ্ছে নিশ্চয়ই যে বলতে পারবে তার আমরা এমন ভাবে ইংরেজিটা তাদের সামনে মেলে ধরার চেষ্টা করব যেখানে তারা ইংরেজি শুনে বুঝতে পারবে, ভেতরটা ধুকপুক করে উঠবে না, বা ইংরেজি দু কথা বলতে পারবে। কিভাবে বলবে? অধিকাংশ বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যায় আত্মবিশ্বাসের অভাবে। ঠিক তাই। আমি স্যার একটা একটু অন্যরকম উদাহরণ দিচ্ছি। ধরুন একটা ছেলে একটা বড় শপিং মলে কিছু কিনতে গেছে, সে একটা বার্গারের দোকানে বার্গার কিনতে গেছে। ছেলেটা ইংরেজি তেমন কিছু জানে না, ইংরেজি তার ফুটো, আর ওপাশে যে কাউন্টারে দাঁড়িয়ে আছে তারও অবস্থা বিশেষ সুবিধের না, কিন্তু সে একটু সরগরে ইংরেজিটা ফটফট বলতে পারে। তাই এ ওকে বলল, মানে কাস্টমার ওর সামনে গিয়ে দাঁড়িয়েছে, ও বললো ইয়েস স্যার, এ বললো বার্গার, ও বললো ইয়েস। হাউ মাচ? 50 রুপিস। খেয়াল করে দেখুন, একটাও কিন্তু সম্পূর্ণ বাক্য না, তাই না? কিন্তু ভাব আদান প্রদান হয়ে গেল, কিন্তু ভাবে আদান প্রদান হয়ে গেল। কিভাবে হলো? এই যে প্রথম ইয়েস স্যার, তার মধ্যে একটা কোয়েশ্চেন আছে। অর্থাৎ আমি যখন কাউকে কথা কিছু প্রশ্ন করছি, I have to make sure that it sounds like a question. Construction of the sentence matters, no doubt, but it's not 100% of the thing. এবার ও বললো ইয়েস স্যার, তার মানে ও একটা হ্যাঁ বাচক বাক্য বললো, অর্থাৎ এ বললো বার্গার, কোয়েশ্চেন করলো। এবার উল্টো দিক থেকে ধরুন আমাকে কেউ ইংরেজিতে একটা প্রশ্ন করেছে, সে প্রশ্নটা আমি কিছুই ধরতে পারি, I've got nothing of it, কিন্তু অ্যাটলিস্ট এটা বুঝেছি যে এটা একটা প্রশ্ন। কিভাবে বুঝেছি? ওই প্রশ্নের যে ইন্টোনেশনটা, ভঙ্গিটা, সেটা রয়েছে। এইবার আমি কি করলাম? আমি বললাম পার্ডন, তাহলে আরেকবার বলি বা বুঝতে পারি। এই যে ছোট্ট ছোট্ট রেসপন্স মেকানিজম, এটা যদি পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীদের শেখানো যায়, তারা কিন্তু ক্লাসরুমে সেটাকে ব্যবহার করতে পারে। টুকটাক আজকাল অনেক ধরনের ফোন আসে, বিভিন্ন মার্কেটিং কোম্পানি ফোন করে, তারা ইংরেজিতে কথা বলে, তারা ওখানে দু কথা বলতে বলতে তাদের একটু আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস বেড়ে গেলে বাকি সমস্যা কিচ্ছু থাকবে। এইরকম কি আপনি মানে আপনার ভাবনায় নিশ্চয়ই আছে, যেহেতু আপনার সে বিখ্যাত বই কলির ছড়ায় যে বাচ্চাদের নিয়ে ছড়া আকারে কি করে এগোনো যায়, সেটা কি মনে হয় যে এরকম কোনো আনন্দ? হ্যাঁ, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে। ধরুন, there is a monkey on the wall, there is his tail long and free, there are children under the tail, they are laughing fine and free. আমি একটু ইমপ্রম্পটু একটা ছড়া বানিয়ে দিলাম। খেয়াল করে দেখুন, দেয়ার ইজ, দেয়ার আর দিয়ে তিনটে ভাগ। এরকম আমাদের কিছু কিছু তৈরি ছড়া আছে, যেগুলো বিশেষ কোনো স্ট্রাকচার বা বিশেষ কোনো সিচুয়েশনাল রেসপন্সকে মাথায় রেখে তৈরি করা। একটা বাচ্চা যদি এই জিনিসটা বারবার বলে, বারবার শোনে, শেখে, সে কিন্তু মোটামুটি রপ্ত করে ফেলবে এই স্ট্রাকচারটাকে, যেটা ভবিষ্যতে তার ব্যবহারিক প্রয়োজনে দারুণ কাজে লাগবে। সেটা লেখার ক্ষেত্রে বলুন, বলার ক্ষেত্রে। পরের সিঁড়িতে এই যে আস্তে আস্তে ওটা হয়ে যাবে, মানে নিজের সিঁড়ির সঙ্গে সঙ্গে পরের সিঁড়িটাও সে এভাবে জানবে, বেশ খানিকটা এগিয়ে যেতে পারে।
আসলে আমরা আরেকটা দেখেছি যে যেটা বলছিলাম আগেও, যে ভালো যে বলতে পারে হ্যাঁ, অথচ লিখতে পারে না, যখন সে আরেকটু বড় হয়ে গেল, সেই জায়গাগুলো কি করে আমরা মানে সামঞ্জস্যটা রাখবো? দেখুন এখানে কতগুলো দিক আছে। যে রাইটিং এর জায়গাটা যেটা বলতে ঠিক, চাইছে, ইংলিশ রাইটিং এ আমরা যেমন যদি মাধ্যমিক পরীক্ষা দেবো। মাধ্যমিকের রাইটিংটা মাথায় রাখি এবং সেখানে যা যা লাগে সেটাকে মাথায় রেখে যদি তলার ক্লাসগুলো থেকে সেগুলোর অভ্যাস আহ, করিয়ে যায়, সেই স্ট্রাকচারগুলো, যেমন ধরুন মাধ্যমিকে প্রসেস রাইটিং আছে, একটা চা কিভাবে বানানো হয়, কফি কিভাবে বানানো হয়, বিরিয়ানি কিভাবে বানানো হয়, স্কুলে কিভাবে ভর্তি করা হয় ইত্যাদি, যেখানে প্যাসিভ ভয়েসটাই মূলত ব্যবহার করতে হয়। আমি খুব মানে যখন থেকে ক্লাস 7 থেকে প্যাসিভ ভয়েস চালু হয়ে যাচ্ছে, সেই সময় থেকে আমি প্ল্যান্ড ওয়েতে এই ধরনের বাক্য ওদেরকে লেখানো অভ্যেস করলাম, এই ধরনের কথা বলানো অভ্যেস করলাম। কথা এবং লেখা যদি পরস্পরের পরিপূরক হয় তাহলে সেটা অভ্যাসে রূপান্তরিত হয়। সেটা নিয়ে ভবিষ্যতে খুব একটা ব্যাকরণের রাস্তা দিয়ে চিন্তা ভাবনা করতে হয় না। যেমন ধরুন বাংলাও কিন্তু কম ব্যাকরণের ঝামেলা নেই। এই যে আমি ভাত খাই, সে ভাত খায়, তুমি ভাত খাও, তিনটে ফর্ম হয়ে গেল, কিন্তু আমরা ছোটবেলা থেকে সেটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। মানে কনজুগেশন মুখস্থ করে আমাকে এগুলো বলতে হয় না। ঠিক এরকম ভাবেই বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের অভ্যাস করানো যেতে পারে এবং তারা এভাবে এগোলে ইংরেজির সমস্ত বাধা ওদের কেটে যাবে। তাহলে স্যার আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইংরেজি মাধ্যমে যারা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন আর বাংলা মাধ্যমে যারা আছেন, এবং বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা মানে তাদের অভিভাবকেরা কষ্ট পাচ্ছেন যে আমাদের ছেলেপুলেদের ইংলিশ মিডিয়ামে পড়াতে পারলাম না, এই জায়গাটায় আমি বলবো একটু খেয়াল করে দেখুন। শুধু ইংরেজির জন্য অনেকে নিজেদের সাধ্যের বাইরে গিয়ে ইংরেজি মাধ্যমে ভর্তি করছেন এবং আশানুরূপ ফল পাচ্ছেন না। আপনারা ধিলান একাডেমির সাথে এ ব্যাপারে স্যার আমি ওই জায়গাটা যুক্ত হন। স্যার ওই জায়গাটা আসতে চাইছিলাম, জানি না ওই জায়গাটা পৌঁছেছি কিনা, যে গ্রামের একটা বড় অংশের একটা ছেলে মেয়েরা তাদের বাড়িতে কিন্তু ইংরেজিটা কেউ সে অর্থে জানেও না, বলেও না, সেই অভ্যাসটা বাড়িতে নেই একদম। অথচ যে ইংলিশ মাধ্যমে তারা ইংলিশ মিডিয়ামে স্কুলে যাচ্ছে, সেখান থেকে সে শুধু হয়তো ইংরাজি ওই পরিবেশের মধ্যে ক্লাসটা করলো, কিন্তু বাড়িতে এসে আবার সেই মূল স্রোতে সে ফিরে গেল, তার যে বাংলা মাধ্যমিক বন্ধু বান্ধব ছেলে মেয়েদের। এবং সেখানে বাবা মায়েদেরই একটা বড় সমস্যা হচ্ছে যে গার্জেনদের ক্ষেত্রে দেখেছি, সে না জানছে ভালো করে বাংলা, আর না বলতে পারছে ভালো করে ইংরাজি, মানে বলা এবং লেখা। তাদের জন্যও কি এই প্রোগ্রামটা নিশ্চয়ই। আমরা দেখুন একটা ভাষা যে মানুষ শেখে, এই যে আমি মোটামুটি স্বচ্ছন্দে বাংলা বলতে পারছি, ছোটবেলা থেকে এই ভাষাটা শুনে আসছি, বলছি, অনেক পড়েছি, স্বচ্ছন্দে বলতে পারছি। অর্থাৎ একদিকে এক্সপোজার, আরেকদিকে কন্টিনিউয়াস অ্যাসোসিয়েশন বা প্র্যাকটিস। ইংলিশ তুলনায় আমাদের পক্ষে একটু শক্ত, এই কারণে এক্সপোজার কম, একদম তাই। আর প্র্যাকটিসের অবস্থা আরো খারাপ। ধিলান কি করতে পারে, এই যে এক্সপোজারটাও বাড়াতে পারে আর কন্টিনিউয়াস প্র্যাকটিসটা বা কন্টিনিউয়াস অ্যাসোসিয়েশনটাকে ধিলান অনেকটা বাড়িয়ে দিতে পারে। সেটাই আমাদের মানে এবং আমার মনে হয় আমাদের যে কার্যক্রম ধিলানের, অন্তত ইংরেজি নিয়ে যে কার্যক্রম, সেখানে এই ফ্যাক্টর গুলো মাথায় রেখে আমরা কিন্তু এগোনোর চেষ্টা করছি এবং করব। না এইটা স্যার আমার একদম তাগিদও সেটা তৈরি হয়েছে যে
যে ছেলেমেয়েরা বাংলা মাধ্যমে আছে তাদের জন্য তো এটা বিশেষভাবে উপযোগী। তার সঙ্গে যারা ইংরাজি মাধ্যমে পড়ছে, অত বাড়িতে যার কালচারটা সম্পূর্ণ বাংলাতে কথোপকথন সবকিছু। এবং এটা দেখেছি স্যার, সেটা হচ্ছে যে কোন একটি ছেলে অভিভাবক বলেছে, এবং যিনি প্রাইভেট টিউটর তিনিও বলছেন আমাকে, সে যখন অঙ্ক যখন করছে বা যখন ইংরাজি পড়ছে, সে আগে ট্রান্সলেশনটা আসে, তারপর সে ভাবতে পারছে, মানে ভাবনার জায়গায়, কল্পনার জায়গায় পৌঁছতে পারছে। তাহলে এই যে অভ্যাসটা যদি তার থাকে, নিয়মিত চর্চা, নিয়মিত অনুশীলনটা যদি তার থাকে, ইংরাজি লেখা এবং ইংরাজি বলতে পারা, তার যে এই অনুশীলনটা থাকে, তাহলে তো তার নিজের পাঠ গ্রহণের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। সুবিধা। ইংরাজি মানে মাধ্যমে যে পড়ছে। এখানে আরেকটা কথা পান্থবাবু ভালোই উল্লেখ করলেন। দেখুন, আমি একজন ইংরেজি শিক্ষক, প্রায় 40 বছরের অভিজ্ঞতা আমার। অনেক ধরনের ছাত্রছাত্রী পড়িয়েছি, আশা করছি আরো কিছুদিন পারবো পড়াতে। বিভিন্ন বোর্ডের, আইসিএসই, সিবিএসই, মাধ্যমিক বোর্ড, সব ধরনের ছাত্রছাত্রীদের পড়িয়েছি এবং পড়াচ্ছি। এটা লক্ষ্য করছি যে বর্তমানে যেগুলোকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল বলি, মানে তার খাতায় কলমে সেটা ইংলিশ মিডিয়াম, পরীক্ষা তারা লিখছে ইংরেজিতে, কিন্তু অনেক ক্ষেত্রে এই যে স্যার বললেন যে ইংরেজি প্রশ্ন পড়ে বুঝতে পারছে না, ফিজিক্সে আটকে যাচ্ছে, কেমিস্ট্রিতে আটকে যাচ্ছে, জিওগ্রাফিতে আটকে যাচ্ছে, আগে ট্রান্সলেশন করছে আগে। এবং অনেক সময় প্রশ্নটা ভুল বোঝার ফলে জিনিসটা জেনেও উত্তরটা ভুল লিখছে। ঠিক। এই জায়গাগুলো থেকেও কিন্তু সমস্যা আছে। এই তথাকথিত ইংলিশ মিডিয়াম স্কুল নামে হতে পারে, সবগুলো কিন্তু কাজে ইংলিশ মিডিয়াম নয়। ক্লাসে যখন পড়ানো হচ্ছে তখন অনেক সময় দেখা যাচ্ছে অর্ধেক বাংলায় অর্ধেক ইংরেজিতে কথা হচ্ছে, শিক্ষক শিক্ষিকারও কিছু করার নেই, কারণ বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের বুঝতে অসুবিধা হচ্ছে। দে হ্যাভ টু রিভার্ট টু বেঙ্গলি, দ্যাট ইজ দ্য মাদার টাং। এইভাবে একটা খিচুড়ি পরিস্থিতি চলছে। ভিলান কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে শুধু বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের নয়, ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীদেরও সাহায্য করতে পারে। আমাদের তথাকথিত স্পোকেন ইংলিশ, আমি আবার বলছি, স্পোকেন ইংলিশটা বাজারে চলে, তাই আমরা স্পোকেন ইংলিশ শব্দটা ব্যবহার করছি, কিন্তু আমাদের এই কার্যক্রম কিন্তু আরো অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি কার্যকরী হবে বলেই আমাদের বিশ্বাস। অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ স্যারের কাছে শুনলাম মূলত বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীদের জন্য, তার সঙ্গে আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা ইংরেজি মাধ্যমে মানে বাড়িতে বাংলা ভাষা যাদের চর্চা, সেই ছেলে মেয়ে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে যারা যাচ্ছে, তাদের যে সমস্যাগুলো তারা ফেস করছে, সেই সমস্যাগুলো থেকে অবশ্যই কাটিয়ে উঠবে। আপনি স্যার আরো ভালো থাকুন, আরো সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করি, কারণ আপনার মতো মানুষদের আমাদের প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের জন্য। আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন, ভিলান একাডেমির সঙ্গে থাকুন। ভিলান একাডেমি অ্যাপস কে আপনারা ফলো করুন, ইউটিউব চ্যানেল ফলো করুন, এবং সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নিন। আপনারা দেখুন যে আপনাদের ছেলে মেয়েরা কিন্তু বলা, লেখা এবং শোনার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানাই স্যার, আপনাকে আবার নমস্কার জানাই। আমরা এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ।